আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় সম্পর্কিত দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের সিলেট বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। তো প্রথমে প্রশ্নটা পড়ি, কি বলেছে। সাদিয়া এন্টারপ্রাইজ 2016 সালের জানুয়ারি 1 তারিখে 2,50,000 টাকা একটি মেশিন কেনে। যন্ত্রটির আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবস্থায় ধার্য করার সিদ্ধান্ত হয়। এই হচ্ছে কয়েকটা তথ্য। সম্পত্তির মূল্য 2.5 লাখ, ভগ্নাবশেষ 50,000 আর আয়ুষ্কাল 10 বছর, তাই না? এ হচ্ছে তথ্য। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবস্থায় ধার্যের সময় একটি বিষয় খেয়াল রাখবো, ভগ্নাবশেষ মূল্য কিন্তু বিয়োগ হয় না। আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে যখন অবস্থায় নির্ণয় করি তখন কিন্তু ভগ্নাবশেষ মূল্য বিয়োগ হয় না। বাট সরলরৈখিক পদ্ধতি বা অন্যান্য যে সমস্ত পদ্ধতি রয়েছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ভগ্নাবশেষ বাদ যায়, কিন্তু ক্রমহ্রাসমানে বাদ যায় না। বিষয়টি খেয়াল রাখবে, এটা কিন্তু অনেক শিক্ষার্থী কমন মিস্টেক করে। তো ক নাম্বারে পড়ি। তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবস্থায়ের হার নির্ণয় করো। তো অবস্থায়ের হার নির্ণয়ের সূত্র কি আমরা জানি, তো যাই ক নাম্বারের সমাধানের চেষ্টা করি। অবস্থায়ের হার নির্ণয়ের সূত্র হচ্ছে 100%কে আয়ুষ্কাল দিয়ে ভাগ 2 দিয়ে গুণ। এখন 2 দিয়ে গুণ কেন হবে? কারণটি হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিকে দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলা হয়, যার ইংরেজি হচ্ছে ডিডিবি মেথড, মানে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্সিং মেথড। ডাবল কথা উল্লেখ আছে, দ্বৈত কথা উল্লেখ আছে, সেজন্য 2 দিয়ে গুণ হবে। তো 100 ভাগ আয়ুষ্কাল গুণ 2। এবার আমরা যাই, 100কে আয়ুষ্কাল কত 10 দিয়ে ভাগ হবে, 2 দিয়ে গুণ করব। 100 ভাগ 10 গুণ 2 দিয়ে এই 20% পাবো। ক নাম্বারের উত্তর পেলাম 20%। অনেকে আবার এটা লেখে 200% ভাগ আয়ুষ্কাল, 200% ভাগ আয়ুষ্কাল, এভাবেও লেখে। কিন্তু যাই হোক, আমরা এইভাবে লিখলেও হবে। তো আমাদের ক নাম্বারের উত্তর হলো, আমরা খ নাম্বারে বলেছিল এই অবস্থায় সারণী প্রস্তুত করতে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে, সেখানে কিন্তু এই অবস্থার হারটা দরকার হবে, একটু খেয়াল রাখবো, 20%। তো এবার আমরা খ নাম্বারে বলেছে প্রথম 4 বছরের অবস্থায়ের তালিকা প্রস্তুত করো, তার মানে অবস্থায়ের সারণী প্রস্তুত করতে হবে। যাই সমাধান করার চেষ্টা করি। যে শখটা আমি আগে থেকে টেনে রেখেছি বোঝার সুবিধার্থে, এইটুকু উত্তরের অংশ, আর উপরে উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম যাতে সবাই মিলে সহজে আমরা বুঝতে পারি। প্রথমে বছর লিখব, 2016, 17, 18, 19। এইখানে মেশিনের প্রারম্ভিক মূল্য লিখব। মেশিনের প্রারম্ভিক মূল্য 2,50,000 টাকা, সেখানে ভগ্নাবশেষ মূল্য আছে 50,000। তো ইতিপূর্বে একবার বলেছি, আবারও বলছি, এই 2,50,000 টাকায় লিখব। এখান থেকে কিন্তু ভগ্নাবশেষ মূল্য বিয়োগ হবে না ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে, বিষয়টি খেয়াল রাখব। এইবার এই টাকার উপরে 20% হিসেব করে এখানে লিখব। 20% হিসেব করে পাবো 50,000 টাকা। এই 2,50,000 থেকে 50,000 বিয়োগ করে এখানে 2 লক্ষ লিখব। এখানে একটি বিষয় লক্ষ্য রাখি, অনেক বইতে এই ক্রমযোজিত যে অবচয় এটা এই দিকে দেওয়া আছে, সমাপনীটা ওই দিকে দেওয়া আছে, কিন্তু আমি এইভাবে অঙ্কন করেছি কারণ এটা সবার শেষে করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অর্থাৎ সমাপনী মূল্যটা কীভাবে পেলাম, এর উপরে পার্সেন্টেজ কেটে এখানে লিখেছি, এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখেছি। এখন 2016 সালের যেটা সমাপনী মূল্য, 2017 সালের কিন্তু সেটি প্রারম্ভিক হবে, সেজন্য এই 2 লক্ষ টাকা আবার এখানে নিয়ে আসবো। এটির উপরে 20% হিসেব করে হবে 40,000। 2 লক্ষ থেকে 40,000 বিয়োগ করে 1,60,000 টাকা হবে, এখানে লিখব। এই 1,60,000 টাকা আবার 2018 সালের প্রারম্ভিক হবে, 1,60,000 টাকা এখানে নিয়ে আসবো। এইটার উপরে 20% হিসেব করে 32,000 এখানে লিখব। এবার এখান থেকে 32,000 বিয়োগ করে আবার এখানে লিখব। অর্থাৎ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রতি বছরের অবস্থায় বাদ দিয়ে যে টাকা থাকে তার উপরে অবচয় ধার্য হয়, সেজন্য বলা হয় ক্রমহ্রাসমান জের পদ্ধতি। অবচয় আস্তে আস্তে কমতে থাকে, 50, 40, 32 এরকম আস্তে আস্তে কমতে থাকবে, সেজন্য বলে ক্রমহ্রাস। আর সরলরৈখিকে প্রতি বছরের অবচয় সমান হয়, আমরা দেখেছি। এই টাকাটা আবার এখানে লিখব, এইটির উপরে আবার 20% হিসেব করে এখানে লিখব। এবার 1,28,000 থেকে 25,600 বিয়োগ করে এখানে লিখব। এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখব। এই হচ্ছে আমাদের অবচয় এবং সমাপনী মূল্য নির্ণয় করলাম। এইবার এইটা করব, ক্রমযোজিত অবচয়।
ক্রমযোজিত অবচয়টা হচ্ছে এই যে অবচয়টা ক্রমান্বয়ে এখানে যোগ হবে। যেমন আমরা ওই যে পরিসংখ্যানে অঙ্ক করেছি না, ক্রমযোজিত মান বের করেছি, মনে আছে? সেরকম যেমন এই 50,000 টাকা প্রথমে লিখলাম, তারপর এই 50,000-এর সাথে 40 যোগ করে 90,000 হলো, 90,000-এর সাথে 32,000 যোগ করলে 1,22,000 হলো, 1,22,000-এর সাথে 25,000 যোগ করে এইটা হবে। অর্থাৎ এইটা এখানে লিখবো, এটার সাথে এটা যোগ করে এখানে, এটার সাথে এটা যোগ করে এখানে, এটার সাথে এটা যোগ করে এখানে লিখবো। তাহলে শেষে এটা করলে সুবিধা না? সহজ, সেজন্য এইভাবে আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় সারণী বা অবচয় তালিকা প্রস্তুত করতে পারি। তো এবার আমরা গ নাম্বারে কি বলেছিল লক্ষ্য করে, এটি ছিল খ নাম্বারের উত্তর। গ নাম্বারে বলেছে প্রথম 4 বছরের পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো। তো পুঞ্জীভূত অবচয় হিসাব করার আগে আমরা একবার দেখে আসি অবচয়ের পরিমাণ কত কত ছিল। 50,000, 40,000, 32,000, 25,600 এই অবচয়গুলি নিয়ে আমরা পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করব। যাই সমাধানের চেষ্টা করি। যাই এই যে লক্ষ্য করি, এই যে ওই ছকটা এখানে নিয়ে এসে রাখলাম, ওই যে কিছুক্ষণ আগে যে অবস্থায় বের করেছি ওইখানে নিয়ে এসে রাখলাম। এটা দেখে দেখে আমরা এটা সমাধান করব, সুবিধা হবে। এবার প্রথমে 2016 ডিসেম্বর 31, তাই না? অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় হিসাব এগুলো ডিসেম্বর 31 তারিখে প্রস্তুত করা হয়, যদি ডিসেম্বর ফাইনাল অঙ্ক হয়। তো এই যে অবচয়ের পরিমাণ হয়েছে 50,000 টাকা, এটার জন্য যাবে দেখি অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে টাকা লিখবো, এখানে নাম লিখবো অবচয়, অবচয় খরচ নাম লিখে এই 50,000 টাকা ক্রেডিট দিকে লিখবো। কারণ এই 50,000 টাকা জাবেদা হচ্ছে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। সেজন্য পুঞ্জীভূত অবচয় ক্রেডিটের টাকা লিখবো, নাম লিখবো অবচয় খরচ। ক্রেডিটের টাকাটা ক্রেডিট দিকে লিখবো। আবার লিখবো 2017 ডিসেম্বর 31, অনুরূপ অবচয় খরচ লিখে এই টাকাটা লিখবো 40,000 টাকা ক্রেডিট দিকে। কারণ 2017 সালেও সেম জাবেদা হবে, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এখন তোমাদের মনে হতে পারে জাবেদা তো করিনি, তাহলে কীভাবে করবো? জাবেদা মনে মনে করে নিতে হবে যদি জাবেদা করতে না বলে। আমরা এই অঙ্কে জাবেদা করতে বলেনি, কিন্তু পুঞ্জীভূত অবচয় খতিয়ান করতে বলেছে, তাহলে আমাদের মনে মনে জাবেদা করে নিতে হবে যে জাবেদা হচ্ছে এই 40,000 টাকার জন্য জাবেদা হচ্ছে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। সেজন্য পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে টাকা লিখবো, নাম লিখবো অবচয় খরচ। এবার জেরের ঘরে কিভাবে লিখবো? এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিটে বসবে। তারপর 2018 ডিসেম্বর 31, এখানেও আমরা জাবেদা করব এই 32,000 টাকা নিয়ে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে আবার আমরা এখানে অবচয় খরচ বলে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে টাকা লিখবো 32,000 টাকা। 90 আর 32 যোগ করে 1,22,000। আবার লিখবো 2019 ডিসেম্বর 31, এখানেও জাবেদা হবে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট এই 25,600 টাকা নিয়ে। তাহলে এখানে লিখবো অবচয় খরচ লিখে ক্রেডিট দিকে টাকা লিখবো 25,600। এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট, এইটা আর এইটা যোগ করে এখানে বসবে 1,47,600। এইভাবে আমরা পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করতে পারি চলমান জের ছকে। আমাদের উত্তরের অংশ হচ্ছে নিচের অংশটুকু, গ নাম্বারের উপরেটা খ নাম্বার থেকে নিয়ে এসেছি, আমরা খ নাম্বার থেকে নিয়ে এসে রেখেছি, এটা দেখে দেখে এটা করতে সুবিধা হয়েছে। এইভাবে আমরা অবচয় খরচ হিসাব এর উপর ভিত্তি করে জাবেদা থেকে পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করতে পারি। পুঞ্জীভূত অবচয়ের একটি বিষয় মনে রাখবো, আস্তে আস্তে বাড়তে থাকবে, অর্থাৎ পুঞ্জীভূত অবচয়ের জের ক্রমান্বয়ে বাড়তে থাকে। এখন অনেকের মনে হতে পারে এটা কখনো কমতে পারে না। হ্যাঁ পারে, মেশিনটি যখন বিক্রয় করা হয় তখন কিন্তু পুঞ্জীভূত অবচয় বাতিল করতে হয়। বিক্রি যতদিন না করব ততদিন বাড়তেই থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।